দেখো আমরা আজকে তেজস্ক্রিয়তাতে আলোচনা করব আলফা বিটা রশ্মি নির্গমনের যে ফলাফল সেগুলো সম্বন্ধে এবং তেজস্ক্রিয় আইসোটোপের কিছু ব্যবহার আছে, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, আর তারপরে আমাদের কতগুলো তেজস্ক্রিয় বিক্রিয়া আছে, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। খুব ছোটো চ্যাপ্টার, বেশি তথ্যও নাই। তো দেখো যে আলফা কণা যখন নির্গত হয় কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে, আলফা কণা নির্গমনের ফল মাথায় রাখবে। কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা 4 একক ও পারমাণবিক ক্রমাঙ্ক 2 একক হ্রাস পায়। মানে কি, ধরো একটা আমি এলিমেন্ট লিখলাম এ, যার পরমাণু ক্রমাঙ্ক এক্স আর ভর সংখ্যা লিখলাম ওয়াই। এখন এই মৌলটা থেকে যদি একটা আলফা কণা নির্গত হয়, তাহলে যদি নতুন একটা মৌল বি গঠিত হয়, তাহলে মাথায় রাখবে যে বি গঠনের সময় ভর সংখ্যার পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হবে। পরমাণু ক্রমাঙ্কটা হয়ে গেল x-2 আর ভর সংখ্যা হয়ে গেল y-4। তাহলে পরমাণু ক্রমাঙ্ক 2 একক এবং ভর সংখ্যা 4 একক হ্রাস পায়। ধরো তুমি একটা মৌল নিলে U92-235, এখান থেকে একটা আলফা কণা বের করে দিলে, তাহলে নতুন একটা মৌল তৈরি হলো থোরিয়াম। তাহলে তার পরমাণু ক্রমাঙ্ক হবে 92-2 আর ভর সংখ্যা হবে 235-4, বা তুমি লিখবে TH9231। দেখো এই আলফা কণা যদি নির্গত হয়, তাহলে নিউট্রন প্রোটনের যে অনুপাত তার কি পরিবর্তন ঘটে সেটা আমরা একটু দেখে। এখানে দেখো প্রোটন সংখ্যা যদি বলো তাহলে 92, নিউট্রন সংখ্যা হচ্ছে 235-92, তাহলে 3, 4, 1। তাহলে নিউট্রন বাই প্রোটন যদি করি, নিউট্রন বাই প্রোটন, তাহলে কত আসবে দেখো 143/92, তাহলে হচ্ছে 1.554। অন্যদিকে এখানে দেখো আলফা কণা বেরোনোর পরে প্রোটন হয়েছে 90 আর নিউট্রন হচ্ছে 231-90, তাহলে 1, 4, 1, 141। তাহলে নিউট্রন বাই প্রোটন যদি করি, তাহলে 141/90, তাহলে হচ্ছে 1.566। তাহলে দেখো কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে যদি একটা আলফা কণা বেরোয়, এক বা একাধিক আলফা কণা বেরোয়, তাহলে মাথায় রাখবে যে নিউট্রন প্রোটনের যে অনুপাত, সেই অনুপাত বৃদ্ধি পায়। তাহলে আলফা কণা নির্গমনের ফলে নিউক্লিয়াসে নিউট্রন প্রোটনের অনুপাত
বৃদ্ধি পায়। যদি আলফা বেরোয় তাহলে নিউট্রন প্রোটনের রেশিও বাড়বে। তাহলে দেখবে আমরা যখন প্রথমে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তখন দেখবে এরকম একটা স্থায়ী অঞ্চল আমরা দেখিয়েছিলাম এবং স্থায়ী অঞ্চল দেখিয়েছিলাম যে এরকম এটা n/p এর ভ্যালু 1 আর এখানে n/p এর ভ্যালু হচ্ছে 2। তার একটা স্থায়ী অঞ্চল এরকম দেখানো হয়েছিল, দিয়ে বলেছিলাম কি এর ভেতর দিয়ে থাকলে সেই পরমাণু নিউক্লিয়াস স্থায়ী হবে। তা যদি কোনো ক্ষেত্রে ধরে নাও নিউট্রন প্রোটনের অনুপাত নিচে আছে, তাহলে কি হবে, সে আলফা কণা ছাড়বে, তার ফলে কি হবে, আলফা কণা ছাড়ার ফলে নিউট্রন প্রোটনের রেশিওটা বেড়ে যাবে, অর্থাৎ ওই স্থায়ী অঞ্চলের দিকে চলে যায়। তাহলে মাথায় রাখবে, যদি কোনো পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন প্রোটনের অনুপাত কম থাকে স্থায়ী অঞ্চলের থেকে, তখন সেই মৌল আলফা কণা নির্গত করে। নেক্সট দেখো আমরা আসছি বিটা কণা নির্গমনের ফল। মাথায় রাখবে, বিটা কণা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি ঘটে, কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। বিটা কণা নির্গমনের ফলে পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি হয়, কিন্তু ভর সংখ্যা যা ছিল তাই থাকছে। তাহলে কথাটা কেন বলছি দেখো, মাথায় রাখবে বিটা কণা কীভাবে নির্গত হয়। পরমাণুর নিউক্লিয়াসে যখন একটি নিউট্রন কণা প্রোটনে পরিবর্তিত হয়, তখন বিটা রশ্মি নির্গত। বুঝতে পারলে না বোধহয় কথাটা? দেখো, নিউট্রনকে আমরা লিখছি n01, এখানে চেঞ্জটা বুঝো। এটা চেঞ্জ হচ্ছে কিসে, p11 প্রোটনে পরিবর্তিত হলো। তাহলে মাথায় রাখবে, এই ওপরের যে যোগফল আর নিচের যে যোগফল সেটা সবসময় সমান থাকে। তখন আমরা দেখতে পাই নিচে দেখো 0, এদের হয়ে গেছে 1, ওপরে 1 ঠিক আছে। তখন এখানে কি হয়, e-10 বলে একটা কণা বেরোয়। তাহলে e-10 এটা আসলে কি, এটা আসলে হচ্ছে একটি ইলেকট্রনকে বোঝায়। তাহলে মাথায় রাখবে, বিটা রশ্মি আসলে হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। বিটা রশ্মি আসলে ইলেকট্রন কণার স্রোত। আর এই বিটা রশ্মি নির্গমনের ফলে কি বলছি, পরমাণু ক্রমাঙ্ক 1 একক বাড়ছে। কেন, দেখো একটা নিউট্রন কমছে, সেটা পরিণত হচ্ছে প্রোটনে। তাহলে নিউট্রন কমলো, প্রোটনে পরিণত হলো, তারপরে পরমাণু ক্রমাঙ্ক বাড়লো। কিন্তু ভর সংখ্যা কি, ভর সংখ্যা হচ্ছে নিউট্রন প্লাস প্রোটনের যোগফল। তো এখানে একটা নিউট্রন কমছে, তার পরিবর্তে একটা প্রোটন বাড়ছে, তাহলে নিউট্রন প্রোটনের যে সমষ্টি সেটা কিন্তু অপরিবর্তিত থাকছে। তার জন্য আমরা দেখতে পাচ্ছি কি, যে একটা পরমাণু নিউক্লিয়াস থেকে যদি একটা বিটা কণা নির্গত হয়, তাহলে তার পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পাবে, কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে। তাহলে ভর সংখ্যাটা আসলে কি বুঝতে পারলে, নিউট্রন এবং প্রোটনের যোগফল। আর পরমাণু ক্রমাঙ্কটা আসলে কি, শুধুমাত্র প্রোটনের সংখ্যা। তাহলে যেহেতু নিউট্রন প্রোটনে পরিবর্তিত হচ্ছে, তাহলে প্রোটন নিউক্লিয়াসে বাড়ছে, কিন্তু
নিউট্রন প্রোটনে পরিণত হচ্ছে, তারপরে নিউট্রনের সংখ্যা কমলো, প্রোটনের সংখ্যা বাড়লো, কিন্তু মোটের উপরে যোগফলটা অপরিবর্তিত থাকলো, যে কারণে আমরা দেখতে পাই বিটা কণা নির্গমনের ফলে নিউট্রনের তুলনায় প্রোটন সংখ্যা বাড়ে, কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত। ধরো তুমি একটা মৌল পি নিলে, যার পরমাণু ক্রমাঙ্ক m, ভর সংখ্যা n। এখান থেকে একটি বিটা রশ্মি নির্গত করে দিলে অপর একটা মৌল কিউ গঠন হবে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক যেটা আছে সেটা হয়ে গেল m+1, কিন্তু ভর সংখ্যাটা nই থাকবে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, ভর সংখ্যা অপরিবর্তিত হবে। এবার দেখো বিটা কণা নির্গমনের ফলে আমাদের কি ঘটতে পারে। এই যে আগেরটাই বললাম না, নিউট্রন প্রোটন রেশিও বাড়ছিল, এবার নিউট্রন প্রোটন রেশিও কি হয় সেটা আমরা দেখি। ধরে নাও একটা আমি এলিমেন্ট নিলাম C614, সেখান থেকে একটা বিটা বেরিয়ে গেল, তাহলে নতুন মৌলটা কি হবে, নাইট্রোজেন হবে, কারণ পরমাণু ক্রমাঙ্ক 6 থেকে বেড়ে 7 হয়, 7 অ্যাটমিক নাম্বারের পরমাণু হচ্ছে নাইট্রোজেন, আর 14টা অপরিবর্তিতই থাকবে। তাহলে দেখো এখানে প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 14 - 6 মানে 8, তাহলে নিউট্রন বাই প্রোটন সেটা হচ্ছে 8/6। এখানে প্রোটন সংখ্যা 7, নিউট্রন সংখ্যা 14 - 7 সমান 7, তাহলে নিউট্রন বাই প্রোটন সমান হচ্ছে 7/7। তাহলে 8/6, তার মানে কি একের বেশি আসবে, 1.33 আসছে, 1.33, আর এখানে কি আসছে 1 আসছে। তাহলে আমরা কি দেখব, যে সমস্ত মৌলের ক্ষেত্রে নিউট্রন প্রোটন রেশিও স্থায়ী অঞ্চলের ওপরে থাকবে সেই সমস্ত মৌলের নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হবে, কারণ বিটা কণা নির্গত হলে নিউট্রন প্রোটনের যে অনুপাত সেই অনুপাতটা কমে যায়। তাহলে মাথায় রাখবে, বিটা কণা নির্গত হলে নিউট্রন প্রোটনের অনুপাত হ্রাস পায়। তাহলে আমরা আবার বলবো, নিউট্রন প্রোটনের স্থায়ী অঞ্চল, ধরো এটা 1, এটা হচ্ছে 2, তাহলে এটা স্থায়ী অঞ্চল। ধরো কোনো কারণে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন প্রোটনের অনুপাত স্থায়ী অঞ্চলের বাইরে আছে, তখন কি করবে, বিটা কণা নির্গমন করবে যাতে নিউট্রন প্রোটন রেশিওটা এই স্থায়ী অঞ্চলের মধ্যে চলে আসে। তাহলে কোনো মৌল থেকে নিউট্রন বেরোবে বা প্রোটন বেরোবে সেটা কিন্তু নির্ভর করছে তার স্থায়ী অঞ্চলের মধ্যে সেটা আছে কিনা। স্থায়ী অঞ্চলের যদি ওপরে থাকে তাহলে বিটা রশ্মি নির্গত হয়, আর স্থায়ী অঞ্চলের যদি নিচে থাকে তাহলে সেক্ষেত্রে আলফা কণা নির্গমন হবে। আর এই আলফা কণা বিটা কণা নির্গমনের ফলে আমরা দেখি কি, নিউক্লিয়াসে শক্তির একটা তারতম্য ঘটে, সেই শক্তির তারতম্য দূর করার জন্য পরমাণুর নিউক্লিয়াস থেকে তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হয়, যেটাকে আমরা বলি গামা রশ্মি। এবার দেখো আমরা একটা অঙ্ক শিখব। অনেক সময় একটা পরিবর্তন দিয়ে দেয়, দিয়ে বলে এই পরিবর্তনে কতগুলো আলফা বা কতগুলো বিটা নির্গত হচ্ছে গণনা করো, এরকম কিছু পরিবর্তন দিয়ে দেয়। সেই পরিবর্তন আমরা কীভাবে করব। তো দেখো আমরা একটা পরিবর্তনে কতগুলো আলফা এবং কতগুলো বিটা নির্গত হয় সেটা আমরা কিভাবে গণনা করব। তাহলে কি লিখছি, একটি নিউক্লিয় পরিবর্তনে কতগুলি আলফা ও বিটা কণা নির্গত হয়
তার সংখ্যা গণনা। কতগুলো আলফা বিটা নির্গত হবে তার সংখ্যা গণনা। ধরো তোমাকে বলা হলো রেডিয়াম 88,226 এই মৌলটা থেকে তোমার নতুন একটা মৌল বিসমাথ, যার পরমাণু ক্রমাঙ্ক বলা হচ্ছে 83, ভর সংখ্যা বলা হয়েছে 214, দিয়ে বলা হচ্ছে কি পরিবর্তনটিতে কটি আলফা ও বিটা কণা নির্গত। দেখো এর সহজ নিয়ম হচ্ছে, প্রথমে তুমি ভর সংখ্যাটা বিয়োগ করে নেবে। ভর সংখ্যাটা বিয়োগ করে নাও, তাহলে আমরা লিখব ভর সংখ্যার পার্থক্য 226 মাইনাস 214, বিয়োগ করলে আসবে 2 1 12। এবার ভর সংখ্যার যে পার্থক্যটা আসবে সেই পার্থক্যটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি। কেন 4 দিয়ে ভাগ করব? কারণ একটা আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা 4 একক করে কমে যায়। তাহলে আমি যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে তার আলফা কণার সংখ্যা নির্ণয় করা যায়। তাহলে নির্ণেয় আলফা কণার সংখ্যা 12/4 সমান 3টি। 12/4 সমান 3টি। এবার দেখো, যদি আমার 3টে আলফা কণা বেরোয় পরমাণু নিউক্লিয়াস থেকে, তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত একক হ্রাস পাবে? তাহলে 3টি আলফা কণা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক হ্রাস পাবে 3 × 2 6 একক। তাহলে 88 আছে, তাহলে 6 যদি আমার কমে যায় তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত হওয়ার কথা? তাহলে পরমাণু ক্রমাঙ্ক হওয়ার কথা 88 মাইনাস 6 মানে হচ্ছে 82। 82 দেখানোর কথা, কিন্তু কত দেখাচ্ছে অঙ্কে? 83। এবার মাথায় রাখবে, যদি যা দেখাচ্ছে তার থেকে যতগুলো বেশি আছে ততগুলোই বিটা কণা নির্গত হয়। কারণ এখানে 82 হওয়ার কথা কিন্তু 83 দেখাচ্ছে। তার মানে কি, যদি একটা বিটা বেরোয় তাহলে আমরা কি জানি ভর সংখ্যা তো অপরিবর্তিত থাকবে, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে যাবে। তাহলে এটা আসলে কি হয়েছিল? 214/82 হয়েছিল, 214/82 হয়েছিল। কিন্তু সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে হচ্ছে মৌলটা একটা বিটা কণা ছেড়ে দিচ্ছে, দিয়ে দেখছি কি পরমাণু ক্রমাঙ্কটা 1 একক বেড়ে যাচ্ছে। তাহলে এখানে 82 হওয়ার কথা কিন্তু দেখছি 83। তাহলে এবারে যেটা হওয়ার কথা আর যেটা আছে সেটার বিয়োগ করে দিলেই বিটা সংখ্যা পাওয়া যায়। তাহলে নির্ণেয় বিটা কণার সংখ্যা 83 মাইনাস 82, তাহলে 1টি। তাহলে মাথায় রাখবে, এই পরিবর্তনটার ক্ষেত্রে 1টি বিটা এবং 3টি আলফা কণা নির্গত হয়েছে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নিয়ম। তোমাদের অনেক স্কুলেই, বইয়ে না এগুলো, কিন্তু অনেক স্কুলেই এই জাতীয় প্রশ্ন করতে পারে, লক্ষ্য রাখবে, জানারও বিষয়। এবার আমরা আলোচনা করব তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার।
অনেক ব্যবহার আছে, আমি কিছু ব্যবহার বলি, তোমরা তোমাদের বই থেকে আরও পড়বে, এখানে বোঝার বিশেষ কিছু নাই, সবই মুখস্থ করতে হবে। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, যেমন ধরো আয়োডিনের একটা তেজস্ক্রিয় আইসোটোপ আছে I131, তেজস্ক্রিয় আয়োডিন I131, আবার তেজস্ক্রিয় ফসফরাস P32, বুঝতে পারলে? P32 এরা মস্তিষ্কের টিউমারের অবস্থান কোথায় আছে সেটা বোঝাতে সাহায্য করে। মস্তিষ্কে টিউমারের অবস্থান বোঝাতে সাহায্য করে। আবার তেজস্ক্রিয় কোবাল্ট CO60, এটা ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। তেজস্ক্রিয় কোবাল্ট CO60, কোবাল্ট 60 ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। আবার রক্তে ব্লাড ক্যান্সার এর ক্ষেত্রে ব্যবহৃত হয় P32, মাথায় রাখবে। লিউকোমিয়া রোগের চিকিৎসায় P32 ব্যবহৃত হয়। তেজস্ক্রিয় ফসফরাস। এছাড়াও হার্টের রোগ নির্ণয়ের জন্য সোডিয়ামের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে, সোডিয়াম Na24। হার্টের রোগ নির্ণয়ে তেজস্ক্রিয় সোডিয়াম Na24 ব্যবহৃত হয়, তেজস্ক্রিয় সোডিয়াম ব্যবহার করা হয়। আবার তোমার থাইরয়েড গ্রন্থি সম্পর্কিত রোগের চিকিৎসায় তোমার ব্যবহৃত হয় I131, থাইরয়েড রোগের চিকিৎসায় I131 ব্যবহৃত হয়। এছাড়াও ধরো আমাদের উদ্ভিদের মূল থেকে কিভাবে উদ্ভিদের দেহে খাদ্যবস্তু পরিবাহিত হচ্ছে সেটাকে জানার জন্য P32 ফসফরাস, কারণ ফসফরাস উদ্ভিদের একটা খাদ্য উপাদান, সেই খাদ্য উপাদানের মধ্যে ফসফরাসের মধ্যে P32 মিশিয়ে দিয়ে বিভিন্ন যন্ত্রের সাহায্যে সেটাকে নির্ণয় করা যায়। তাহলে মাথায় রাখবে যে উদ্ভিদের দেহে কিভাবে খাদ্যবস্তু পরিবাহিত হয় তা জানার জন্য P32 ব্যবহৃত হয়। P32 এই আইসোটোপটা ব্যবহার করা হয়। তারপরে তোমার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে রেডিও কার্বন C14,
এটা ব্যবহার করা হয় প্রত্নতাত্ত্বিক বস্তুর বয়স নির্ণয়ের ক্ষেত্রে। তোমার একটা ধরো অনেক পুরনো কাঠের বাক্স পাওয়া গিয়েছে, বা ধরো কোনো আসবাবপত্র পাওয়া গিয়েছে কোনো ঐতিহাসিক যুগে, কত বছর আগেকার, সেগুলোকে আমরা কে মাপি? এই রেডিও আইসোটোপ ডেটিংয়ের মাধ্যমে মাপা হয়। তাই এসব পদ্ধতি আছে, অঙ্কের ফর্মুলা আছে, তো সেগুলো তো তোমাদের এখন আমি বলছি না, জাস্ট ব্যবহারটা বলছি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, পরবর্তী ক্লাসে তোমরা শিখবে। তো যাই হোক, মাথায় রাখবে প্রত্নতাত্ত্বিক বস্তুর বয়স নির্ণয়ে C14 কার্বন, C14 মানে হচ্ছে কার্বন, C14 আইসোটোপ ব্যবহৃত হয়। যাই হোক, এগুলো আমরা আলোচনা করলাম আজকে ক্লাসে। পরের ক্লাসে আমরা বাকি যেটুকু আছে সেটুকু শেষ করে দেব।